এই জায়গা বন্ধ না হলে, সরকারের জমি নীতি ঠিক না হলে সিঙ্গুরে আর কোনোদিনই ওখানে কোনো কিছুই হওয়া সম্ভব। বেশ, আমি সৌমিক যা বলছে সেটা তো রাজনৈতিক বক্তব্য, কিন্তু রিয়েলিটি যেটা বলছে সেটা হচ্ছে সিঙ্গুরে 3 ফসলি জমির চরিত্র নষ্ট হয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সুপ্রিম কোর্টে হারার পর, মানে এটাও বামরা হেরেছিল, জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমটা ভুল থাকবার জন্য হেরেছিল সেই সময়। এই কারণের জন্য ওখানে এখন আর নতুন করে শিল্পও হয়নি। কিষাণুদার কাছে আমার প্রশ্ন, এই যে সুকান্ত মজুমদার বলছেন যে উনি তো কেন্দ্রীয় মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী হলেও মন্ত্রী, সেন্ট্রাল মিনিস্টার, উনি বলছেন আমরা টাটার সঙ্গে কথা বলে আমরা টাটাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা করব সিঙ্গুরে। এই যে প্রমিসটা, এটাও তো মানুষের মধ্যে একটা রিয়াকশন করতে পারে। বা আপনারা গত 14 বছর এই ধরনের প্রস্তাব কোনো শিল্পপতিকে দিয়েছেন কিনা, বা এই যে এত বড় বড় গ্লোবাল সামিট হয় তার থেকে কাউকে সিঙ্গুর প্রপোজাল দেওয়া হয়েছে কিনা, বা এটা আমি একটু ভেতরের কথাটা জানবো আপনার থেকে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে তখন বিজেপির গ্রহণযোগ্যতা কেন কমে, যে কেন্দ্র সরকারের পরিসংখ্যান হচ্ছে বিগত 15 বছরে যখন মোদী সরকারের আমলে সারা দেশে 40% কর্মসংস্থা বা এমপ্লয়মেন্ট জেনারেশন হারে কমেছে, তখন বাংলা সেটা 40% হারে বৃদ্ধি হয়েছে। বাংলাতে 40% এমপ্লয়মেন্ট বেশি জেনারেট হয়েছে। আর ন্যাশনাল পরিসংখ্যান বা বিজেপি শাসিত হরিয়ানা হোক, রাজস্থান হোক, মধ্যপ্রদেশ হোক, বিহার, উত্তরপ্রদেশ বাদ দিয়ে সেখানে এমপ্লয়মেন্টের কি দৈন্য দশা। কিছুদিন আগে টিচারদের পরীক্ষাতে এই ঝেঁটিয়ে বিজেপি শাসিত রাজ্য থেকে আমাদের এখানে পরীক্ষা দিতে আমরা এই সিএন এর পর্দাতেই দেখেছিলাম। আমি বলি, এই যে সিঙ্গুরের সাথে টাটার নাম যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, আমি জাস্ট কয়েকটা টাটা কোম্পানির ইনভেস্টমেন্ট এই রাজ্যতে দিচ্ছি। 2011-র পর, 2011-র আগে যে টাটা মেটালিক্স ছিল, আমরা জানি বর্তমান সরকারের আমলে সেই দুর্গাপুর পানাগড়ে সেই টাটা মেটালিক্সের ফ্যাক্টরি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে এখন এশিয়ার বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, প্রথমে 2012-তে তার যাত্রা শুরু করে আমাদের এই সরকারের আমলে, এবং সেখানে 16,500 কর্মসংস্থান থেকে আজকে বেঙ্গল সিলিকন ভ্যালিতে টিসিএস 2 প্লান্টে 25,000 নতুন মানুষ কর্মসংস্থানে যুক্ত হয়েছে। যেটা বিজেপির প্রতিনিধি শুনে ভালো লাগবে, ওটা এসইজেড এর আন্ডারে পড়ে, ওটা স্পেশাল ইকোনমিক জোন। হ্যাঁ, আবার দ্বিতীয় হচ্ছে যে মিষ্টি হাবের যেটা কথা উদাহরণ দিচ্ছিল, সেটাও এসইজেড এর আওতায় পড়ে, যাতে এইগুলো এক্সপোর্ট করা যায়। আবার টাটার যে ফুড প্রসেসিং ইউনিট, যেটা আমাদের পার্বত্য পশ্চিম বাংলাতে শিলিগুড়ি, জলপাইগুড়িতে টাটা টি এবং অন্যান্য ফুড প্রসেসিং ইউনিটকে কেন্দ্র করে টাটার ইনভেস্টমেন্ট হয়েছে। টাটা হসপিটাল আমি বাদ দিলাম, সেটার উত্তরোত্তর বৃদ্ধি হয়েছে 2011-র পর। এমনকি টাটার অন্যান্য যে সেক্টরে, আজকে যদি টাটা মোটরসের দেখি, স্ক্র্যাপিং ইউনিট হয়েছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে, আজকে টাটার এক্সপোর্ট আমাদের এখান থেকে বেড়েছে, টাটার লজিস্টিক্যাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো সুতরাং টাটা গ্রুপে শুধুমাত্র টিসিএস এর বাইরে টাটা গ্রুপে 11,100 জনের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে পশ্চিম বাংলাতে। তো ওরা খবর রাখে না। আজকে পশ্চিম বাংলা দক্ষিণ ভারতের বাইরে একমাত্র রাজ্য যে অতিরিক্ত কর কেন্দ্রকে নেয় না। আজকে প্রত্যেক 100 টাকার বিনিময়ে বেশ, কিষাণুদা আমি শুনেছি। শ্রমিক, তোমাকে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এবার দেখো, এটা তো তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে। আমি একটু সুভাষিস দাকে আনি। সুভাষিস দা, রিয়েলিটিটা কি? এই যে হ্যাঁ সুভাষিস দেখি কি বলে, আমি তারপর তোমার কাছে যাবো। পাল্টা একসঙ্গে তুমি কিষাণুদা সুভাষিস দার উত্তরটা দিয়ে দিও। সমস্যা হয়েছে হলো দেশে, এই যে জমি নীতি নিয়ে একটা বড় প্রশ্ন উঠলো, এসইজেড নিয়ে একটা বড় প্রশ্ন উঠলো, দেশে বিনিয়োগ নেই, রাজ্য বিনিয়োগ নেই, এবং দিশাহীন হলে, শাসক যখন দিশাহীন হয় তখন মানে কালকের ইউ এর বিনিয়োগের প্রশ্নের পরে আপনি বলছেন যে রাজ্যে দেশে বিনিয়োগ নেই। না, মানে প্রতিশ্রুতি আর বিনিয়োগ হওয়া দুটোর মধ্যে যে বেঙ্গল সামিট হচ্ছে, মানে কালকে যে মাদার অফ অল ট্রেডস, না আমি এই তো লোককে তো বোঝালে চলবে না, আমাকেও তো প্রশ্ন করতে হবে। লোক তো প্রশ্ন করতে পারছে না, তাহলে বলতো যে কালকে দেখলাম এত বড় করে মানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অল মাদার্স ট্রেড হলো, প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলারের মানে চুক্তি
হলো, পীযূষ গোয়েলের সঙ্গে তাদের চুক্তি হলো। ইরানের হ্যাঁ, মানে আমার প্রশ্ন হচ্ছে যে ইরানের 11,000 কোটি টাকার যে ভারতবর্ষের ধ্বংস হয়েছে এটা জানো, 4 লাখ প্রকল্প ধ্বংস হয়েছে, সেটা নিয়ে তাহলে আলোচনা করো, এটাও নিয়ে মানুষ প্রশ্ন করতে পারছে না, তাহলে এই প্রশ্নটা আমাকে করবে, আমি উত্তর দেবো। এগুলো কাজের কথা না। আমার যেটা কথা যে আমায় বলতে দাও, আমি বলছি সেটা হয়েছে হলো যে দেশে এবং রাজ্যে বিনিয়োগ নেই, এবং যখন কিনা শাসকের অবস্থা ছুঁচোগেলার মতন হয় তখন খুব স্বাভাবিক কারণেই বিরোধীদের দোষ দেয়। সিঙ্গুর আন্দোলন থেকে মমতা রাজ্যে ক্ষমতায় আসার ডিভিডেন্ড তুলে নিয়েছিল, কিন্তু সিঙ্গুর জমিটা যা অবস্থা হয়েছিল তাতে মমতা ব্যানার্জি ফিরিয়ে দিলেও চাষিরা জানতো যে এই জমির উপরে আর চাষ হবে না, কোনো অবস্থাতেই সম্ভব না। তাহলে নেক্সট কি করা হচ্ছিল, আজকে শ্রমিক চিল্লাচ্ছে এই সিঙ্গুর প্রজেক্টটা ধ্বংস হওয়ার মূলে শুধু মমতা ব্যানার্জির রাজনৈতিক ডিভিডেন্ড নয়, তাকে যারা যারা একসাথে পাশে দাঁড়িয়ে কানে কানে কথা বলে গেছে, রাজনাথ সিং থেকে আরম্ভ করে ফান্ডিং এসছে বিজেপির, তারাও এর মধ্যে একইভাবে। সুভাষিস, আমি একটা ছোট্ট বিরতি নিই। আমি একদম সিঙ্গুর আন্দোলনে না আমি নেব। সুভাষিস দা খুব অদ্ভুত বললেন যে রাজনাথ সিং এসে মমতা ব্যানার্জির কানে কানে কথা বলে গেছে, এবং রাজনাথ সিং তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি, এটা মাথায় রাখতে হবে নন্দীগ্রাম আন্দোলনের সময়। যাই হোক, না তখনও উনি প্রেসিডেন্টই ছিলেন, কিন্তু কোন একটা জায়গায় সুভাষিস দা ভুলে গেলেন যে 2011 সালের বিধানসভা নির্বাচনে সুভাষিস দ্বারা তৃণমূল কংগ্রেসকে জড়িয়ে ধরে ভোটে লড়েছিলেন। এই জায়গাটা ভুলে গেলেন আবার। ওরা বলে গেছে সব সময় তো বললে হবে না, 15-30 মিনিট শুনে বলেছে। না তুমি বলবে, তুমি যদি এখন এই টিভিতে বায়োগাড়ি তৈরি করো, তুমি তো চা গলায় দেবে, গলায় চা দিয়ে ঠান্ডা হয়ে তুমি আবার বলবে। সুভাষিস দা, আমি ব্রেকে যাওয়ার আগে দিশাহীনতা বলছিলাম শাসকের। 1948 থেকে 1962 অব্দি বিধানচন্দ্র রায় এখানে আমাদের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। ভারতবর্ষের মানে আমাদের বাংলার গঙ্গা পারে যত কারখানা হয়েছে, যত শিল্প স্থাপন হয়েছে, সব বিধান রায়ের হাত ধরে। যত উন্নতি আছে, টাউনশিপ তৈরি হয়েছে ওইটুকু সময়ের মধ্যে সব করে গেছে, কিচ্ছু বাজে কথা বলেনি, মানে কার্টুনের মতন ঘুরে ঘুরে বেড়ায়নি স্টেজের মধ্যে। মানুষ এগুলো মনে রাখেনি কেন? আমরা কত বলবো, মানুষ সারা জীবন মানে এইভাবে বীরশ্রী চৌধুরী লিখছে বাঙালি হলো ভয়ঙ্কর বিস্তৃতি জাতের একটা মানে জাত, যারা নিজেদের মানে কৃতিত্বকেও মনে রাখে না। আমার কথা হয়েছিল কেন এই কথাটা বলা, বিধানচন্দ্র রায়কে আনলাম, সেটা হলো যদি দিশা থাকে কোনো শাসকের, সেই মানুষটা প্রথমে এসে প্ল্যান করবে আমি কিভাবে কি করবে, আমি উন্নয়নের সোপান তৈরি করব, আমি কিভাবে মানে শিল্প তৈরি করব, কিভাবে কৃষিকেও রাখবো, ব্যালেন্স করব, যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বলতে চেয়েছিলেন। খুব স্বাভাবিক কারণে আমরা কেন 11তে জোট করেছিলাম, আমরা কেন 11তে তৃণমূলের সঙ্গে গেছিলাম, খুব স্বাভাবিক কারণে। এটা অন ক্যামেরা বলছি, এটা অন ক্যামেরা বলছি যে সেই সময় সিপিএম এর নিচু তালার কর্মীরা যে উদ্ধত্ত দেখিয়েছে সাধারণ মানুষের সাথে, এবং যে ধরনের অপসংস্কৃতি এবং অপশাসন তৈরি করেছিল সিপিআইএম, সেই কারণে আমাদের মনে হয়েছিল যে সিপিএম কে সরানোর দরকার আছে রাজ্য থেকে। এবং তারপরে কি হয়েছে, পশ্চিমবাংলার মানুষ ফ্রম ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, আগে ছিল কড়াইয়ে, তারপরে ডাইরেক্ট উনুনে এসে পড়েছে, আগুনের উনুনে এসে পড়েছে। সুতরাং মানুষের বিপদ তৈরি হয়েছে। এখন শুধু কথা, নরেন্দ্র মোদী বলছেন পাকোড়া ভাজো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে চপ ভাজো। আসলে মানে শিক্ষিত ছেলেদের যাওয়ার জায়গা কোথায়, যেখানে আমাদের প্রতিটা জায়গায় ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকার। আজকে 80 কোটি মানুষকে রেশনের চাল দিতে হচ্ছে, 5 কেজি চাল দিতে হচ্ছে, নাহলে পরে তাদের খাওয়া হবে না। ভারতবর্ষের ইকোনমি যে জায়গায় 14 সালে দাঁড় করিয়ে দিয়ে গেছিল কংগ্রেস, সেখান থেকে আজকে ভীষণভাবে আজকে ডলারের দাম কোথায়, কেন হচ্ছে? এটা দিশাহীনতার জন্য। কাউকে দোষ দিলে হবে না, মমতা ব্যানার্জিকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে আমি যদি সিঙ্গুর আটকে থাকি তাহলে নিশ্চিতভাবে আমার সিঙ্গুরের জন্য কি অল্টারনেটিভ কি করা যায় সেটা ভাবা উচিত, সেটা ভাবেনি। ফলে কি হয়েছে, এবং শুধু তাই নয়, ইন্ডাস্ট্রি থেকে এডুকেশন সব জায়গায় একদম। আমি শ্রমিকের থেকে একটু ছোট্ট করে যাই যে শ্রমিক এর আগে কিষাণুদা কিন্তু একাধিক পরিকল্পনা এবং
টাটা সংস্থার নাম করে উনি বললেন যে তাদের লোক নিয়োগ থেকে শুরু করে এক্সপ্যানশন সবটাই হিউজলি হয়েছে, হয়তো সিঙ্গুরে হয়নি বাট অন্যান্য জায়গায় হয়েছে। তোমরা এগুলো দেখতে পাচ্ছ না কেন? উনার প্রশ্নের আগে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে গুরুত্ব দিই। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের 1 বছর 2012তেই বলে দিয়েছিল আমরা সব 100% কাজ আমি করে দিয়েছি, আর যেন তার কিছুর করার দরকার ছিল না। তো সুতরাং এইসব কথা এখন এসে এসব মানুষ শুনবে না। আমি যেটা বলতে চাই, উনি অনেকগুলো রাজ্যের নাম বললেন, তার প্রথমটা বললেন হরিয়ানা। আমাদের বাংলা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রীজি বাংলার অসীম ঘোষকে, প্রফেসর অসীম ঘোষকে হরিয়ানার মাননীয় রাজ্যপাল করে নিয়ে গেছেন। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন ওনার সাথে ওখানে থাকার। আমি একটা চিত্র শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি যে কদিন ওখানে ছিলাম আমি দেখেছিলাম প্রতিদিন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে, ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন লোকেরা এসে উনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে কোথায় কবে জায়গায় গিয়ে নতুন উদ্বোধন করা হবে তার জন্য। মানে চিফ মিনিস্টার তো প্রতিদিন পাচ্ছেনই, এবং এডুকেশন সিস্টেমটা এমন জায়গায় ওখানে উন্নতি করেছেন, ওখানে কিন্তু ব্ল্যাকবোর্ড ব্যবহার হয় না। সরকারি স্কুলে মানুষ বেশি করে ভর্তি হচ্ছে, প্রাইভেট স্কুলের থেকে সরকারি স্কুলে যাচ্ছে। সরকারি স্কুলের যে সিস্টেম, মানে পড়াশোনার পরিকাঠামোগত যা সিস্টেম, হরিয়ানার কথা বলছি। আপনি ভাবতে পারছেন, সব থেকে দুটো জায়গার নাম বলছি, ফরিদাবাদ এবং গুড়গাঁও। ওখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে, এনসিআর এর মধ্যে যেভাবে হচ্ছে, দেখার বিষয়। আমরা ভালোটাকে ধরতে হবে। আর গুজরাট সম্পর্কেও বলছি, গুজরাটে না কংগ্রেস আমল থেকে শুরু হয়েছে শিল্পের উন্নয়ন ও কোথায় গেল? আবার বলছো নেই শিল্প, তুমি তো বলছো যে পশ্চিমবঙ্গে শিল্প এখন নেই। কংগ্রেসের আমলে শুরু হলে তুমি ওইটাকে কন্টিনিউ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 100% কাজ যারা করেছে সেই মন্ত্রিসভায় তোমাদের মন্ত্রী ছিল মানস ভুইয়া, তখন তোমাদের হয়ে ওখানে মন্ত্রিসভা ছিল। এখন ওখানে পড়ে আছে তোমাদের দলে একটা এমএলএ নেই, একটা এমপি নেই বলে তিনি তোমাদের সাথে রিলেশন রাখে না, সেটা তোমাদের ব্যর্থতা। কিন্তু মাথায় রাখতে হবে, সেদিনকে একটা গুরুত্বপূর্ণ চিঠির কথা আমি উল্লেখ করতে চাই। নরেন্দ্র দামোদর দাস মোদী সেদিন চিফ মিনিস্টার গুজরাট, দুটো চিঠি পাঠিয়েছিলেন। আমাদের সাথে কাউকে থাকতে গেলে টাকার বান্ডিল নিয়ে যেতে হবে, টাকার থলি নিয়ে যেতে হবে, যেভাবে গুজরাটে বা মহারাষ্ট্রে যাওয়া হয়। তথ্যভিত্তিক কথা বলো না, যেভাবে মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, যেভাবে মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, টাকা দিয়ে আনতে হয়, মানুষ ভেঙে টাকা দিয়ে রাখতে হতো। গুজরাটে যাওয়ার কারণ আমি বুঝতে পেরেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এনওসি কাগজ দিয়ে অপেক্ষা করতে হবে। এটা বাস্তব না সুভাষিস দা, সময় নেই। এটা বাস্তব যে যদি শিল্পের অনুকূল পরিবেশ বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি বেনিফিট না পায়, তাহলে সেখানে শিল্প তৈরি হয়। সব ডিপার্টমেন্টের এনওসি আমি 30 সেকেন্ড নেই, আমি সবাই 1 মিনিট না আমি বলছি যে রাজ্যে ছিল, আমি তো বিহারে প্রশ্ন করতে চাই, সেদিন কংগ্রেসের নেতারা কি করছিল? মমতা মন্ত্রিসভায় কংগ্রেসের লোকেদের টাটা আসলে ওকে থামাও। আমি বলছি তাহলে শিল্প আসার সম্ভাবনা তৈরি হয়। স্বাভাবিক কারণে এই কারণে ব্যাপারটা হচ্ছে তোমাকে শিল্প আনার জন্য পরিকাঠামো। একটা মিনিট এই যে এবার একটা নতুন জায়গা আসতেই হবে, কারণ আজকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এসেছিলেন এবং তিনি বলেছেন যে এই বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, এবং তিনি বলেছেন এই সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে, মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে, যেটা বিজেপি রক্ষা করার চেষ্টা করার প্রস্তাব দিচ্ছে বা দাবি রাখছে। এবং তিনি এটাও বলছেন যে অনুপ্রবেশকারীদের উৎসাহ দেওয়া হচ্ছে, ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। ঠিক এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখে অর্থাৎ 2 ফেব্রুয়ারি তিনি এসআইআর এর মানে এই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে অ্যালং উইথ 15 জনের একটা প্রতিনিধি দল তিনি দিল্লি যাচ্ছেন। এই জায়গাটা আমি নীতিন নবীন কি বলেছেন বিরতির পর ফিরে এসে আপনাদেরকে শোনাবো। কিষাণুদার কাছে তারপর যাব যে এই হচ্ছে মানে একেবারে স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল তৈরি করা হয়েছে, যেখানে বিজেপি এই জায়গাটায় লড়াই করবে। দুর্নীতি, বাংলাদেশ ইস্যু, অনুপ্রবেশকারী ইস্যু, সনাতনী ইস্যু ইত্যাদি জায়গা আপনারা কিভাবে তার কমব্যাট করবেন। এবং এবার না আমি শুনতে পাচ্ছি যে এসআইআর এর পরে ছবিটাই নাকি বদলে যাবে বাংলার, প্রায় হয়তো 1.5 কোটি থেকে 2 কোটি, আমি ইমাজিনারি বলছি, হাইপোথেটিক্যালি সংখ্যা বাদ যেতে পারে।
তারপর লড়াইটা তৃণমূল কিভাবে করবে। की तरफदारी करने वाली सरकार यहाँ बैठी है। जिस प्रकार से करोड़ों हिंदुओं के साथ सनातन परंपराओं के साथ चोट करने वाली सरकार यहाँ बैठी है, वो प्रयास कर रही है कि फिर से बंगाल को बांग्लादेश में ले जाए। लेकिन हम भाजपा के कार्यकर्ता संकल्पित है, हम किसी भी प्रकार की कुर्बानी देने को तैयार हैं, लेकिन किसी भी हाल में बंगाल को बांग्लादेश में नहीं मिलने देंगे और बंगाल की सुरक्षा के प्रति अपनी संकल्प को दोहराते हैं। কিষাণুদা, এই বাংলাদেশ হওয়ার সম্ভাবনা কি আছে? মানে আমাদের সম্প্রতি অতীতে বেশ কিছু ঘটনা যেখানে অনিয়ন্ত্রিত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি বেশ কিছু সীমান্তবর্তী এলাকায়, মানে সেটা ভয়াবহ ডিস্ট্রাকটিভ। মানে আমি অবাক হয়ে যাই যে কি কোন সাহসে তারা বিডিও অফিসে ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, কি সাহসে তারা এনবিএসটিসির সরকারি বাস জ্বালাচ্ছে। আমি মানে আবার বলছি, দেখুন, বিদ্বেষ নিয়ে না কোনো সমস্যাকে ঠিকমতো আপনি দেখতে পাবেন না। আপনাকে গভীরে যেতে হবে, এবং গভীরে যাওয়ার প্রথম শর্ত হলো বিদ্বেষ মুক্ত মানসিকতা তৈরি করতে হবে। এজেন্ডা দিয়ে হয় না। আজকে বেনারসে যে হিন্দুদের ঘাটগুলো যারা 800 বছর পুরনো, 1000 বছর পুরনো বুলডোজার দিয়ে ভাঙছে, তাদেরকে আপনি হিন্দু বিরোধী বলবেন না? শঙ্করাচার্যর শিখা ধরে টেনে টেনে হিঁচড়াতে হাজার খানেক হিন্দু সাধুকে, গেরুয়াধারী সাধুকে যারা টানতে টানতে পুলিশ ভ্যানে তুলছে, লাঠি দিয়ে পেটাচ্ছে, তারা কি হিন্দু ভক্ত? তারা কি হিন্দু প্রেমী? হ্যাঁ, তো সুতরাং মানুষ দেখুন সব জানে, সব দেখতে পাচ্ছে। যারা গরুর মাংস এক্সপোর্ট করছে আর এক্সপোর্টের লাইসেন্স দিচ্ছে আর তার থেকে পার্টিগত চাঁদা নিচ্ছে, তারা কতটা হিন্দু প্রেমী মানুষ সব ধরে ফেলছে। দেখুন, ওসব অপটিক্স ক্রিয়েট করে লাভ নেই। একটু আগে বিজেপির প্রতিনিধিকে ফরিদাবাদ আর একটা কোথায় রোহতাক না কোথাকার উদাহরণ দিচ্ছিল। ন্যাশনাল ক্যাপিটাল রিজন 24টা জেলা নিয়ে ন্যাশনাল ক্যাপিটাল রিজন, তার মধ্যে 14 না 15টা হচ্ছে হরিয়ানার জেলা, বাকি উত্তরপ্রদেশ আছে, দিল্লি আছে এবং রাজস্থান আছে। এইখানে কেন্দ্রের বরাদ্দ, কেন্দ্রের বাজেট, এখানে কোনো মানুষের মানে সেখানকার সরকারের কোনো অবদান নেই। ন্যাশনাল ক্যাপিটাল রিজন কংগ্রেস আমলে 1985 সালে তৈরি হয়েছে। সব অবদান সবকিছুর দিকে কেবল বর্তমানে এটা হিন্দি বলয়ের একটা অন্যতম, আমাদের থেকে কর নিয়ে গিয়ে সেখানকার মানুষকে সমৃদ্ধ করা হচ্ছে। এইসব ভুল বাংলার মানুষকে বোঝানো যাবে না, এইসব বিহার উত্তরপ্রদেশে গিয়ে করতে বলবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাতে আজকে সব থেকে বড় যেটা আমাদের অ্যাচিভমেন্ট 15 বছরের, যে এমএসএমই, মাইক্রো মিডিয়াম এবং স্মল যে ইন্ডাস্ট্রি, সেটা 1 কোটির বেশি আজকে বাংলাতে কাজ করছে এবং তাতে কোটি কোটি মানুষ। এবং যতই বাংলার মানুষ অন্য রাজ্যতে যাক, এটা আমরা অস্বীকার করছি না, বাম আমল থেকে কংগ্রেসের আমল থেকে যায়, কিন্তু বাংলা হচ্ছে ভারত সরকারের তথ্য অনুসারে নেট ইন মাইগ্রেশন স্টেট। আজকে 50 লক্ষ বাংলার মানুষ অন্য রাজ্যতে কাজ করে, না না, সেটা আমি কিষাণুদা, আপনার কি মনে হয়? আমি আমার পরিষ্কার প্রশ্ন, আপনি একটু অন্যদিকে গেলেন। এমএসএমই তো অবশ্যই রাজ্য নিশ্চয়ই সম্ভ্রান্ত হয়েছে, নাহলে আর ওই স্টেচার আপনি কি করে দেখাবেন যে স্ট্যাটিস্টিক্স। আমি বলছি, আপনি কি কখনো নিরাপত্তাহীনতা বোধ করছেন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা, যেটা বিজেপির দাবি যে তারা এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে? এবং আমরা শুধু মুখে বলছে না, আমরা সম্প্রতি কিছু ঘটনা দেখেছি, আগুন লাগানো, ভাঙচুর করা, মানে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন মানুষ দেখেছি, জাতীয় সড়ক আটকে রাখা ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করছেন যে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? এটা আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি। ডিস্ট্রাকটিভ আন্দোলনকে আমরা সমর্থন করি না, কিন্তু দিনের শেষে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কিনা সেটা জানার জন্য সেন্সাস করতে হয়। সেটা বিজেপির সভাপতির মুখ থেকে বেশ কি বলছে শ্রমিক দেবাশিস দাস, আমরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি সবার আগে দেখতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে, আপা আই লাভ ইউ, আমি আমার মমতা আপাকে বিয়ে করতে চাই। আমরা প্রতিবাদ জানিয়েছি, তৃণমূলের একটা নেতার সাহস হয়নি একটা এফআই বাংলাদেশ হাই কমিশন গিয়ে প্রতিবাদ জানানো। আজকে আমাদের রাজ্যের মধ্যে একটা মানুষের তৃণমূলের এই বড় বড় এরা কথা বলছে বাংলাদেশ হাই কমিশন। আসলে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিজস্ব নিরাপত্তা নেই, মুখ্যমন্ত্রীর হয়ে সবার করার কেউ নেই, মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলার লোক নেই। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই রাজ্যের মানুষ স্বভাবতই নিরাপত্তাহীনতায় ভুগবে। আমাদের সবার আগে দরকার একটা শক্তিশালী মুখ্যমন্ত্রী, যার চোখে চোখ রেখে কথা বলার আগে 10 বার ভাবতে হবে, কারণ বাংলার একজন অভিভাবক আছে। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চেঞ্জ করতে হবে, যে ট্রাম্পের চোখে রেখে কথা বলতে পারে। আমি বলি 100 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তনের দরকার আছে, নরেন্দ্র মোদীকেও দরকার আছে। শুধু বাতালাবাজি
চালেবাজি করে যেমন মমতা ব্যানার্জি চলছে সেরকম মোদি চলছে। আমি বলি একটা কথা, না, না, বলো, সেটা হলো ভারতবর্ষে প্রধানমন্ত্রী একটু বলেন এক মিনিট শেষ হয়ে যাবে সুভাষিস দা- ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতি হিন্দু, ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিন্দু, ভারতবর্ষের নৌসেনা বাহিনী, সামরিক সেনাবাহিনী সব হিন্দু, ভারতবর্ষে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে হিন্দু মুখ্যমন্ত্রী, তারপরে হিন্দু খাত্রে মে। তাহলে পরে নবীনকে বলে দিন যে আসতে না, ছেড়ে দিতে পথ। সে 12 ক্লাস পাস করা লোক তো, সেই রবীন্দ্রনাথকে বলছে রবীন্দ্রনাথ শান্তির জন্য নোবেল পেয়েছে। নাড্ডার প্রকৃত উত্তর শুনি, নাড্ডা বলেছিলেন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। আর মূর্খ বিজেপি, সে নবীন, সে বলছে যে শান্তি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ। এখানে মূর্খদের জায়গা হলো বিজেপি। বিজেপিতে শিক্ষিত লোক থাকবে না, পাবেন না আপনি। রাইট ফ্রম প্রধানমন্ত্রী টু চিফ মিনিস্টার, আপনি কোন 12 ক্লাসের বেশি খুঁজে পাইনি। রাজ্য সভাপতি, ভারতবর্ষের সভাপতি, ভারতবর্ষের বিজেপি সভাপতি 12 ক্লাস বলতে দাও দাদা, দাদা উনি আচ্ছা কিষাণু ভাই, সৌমিক কিষাণুদা বাইরে আছে, একসঙ্গে উনি বলতে পারবেন, এটা টেকনিক্যাল প্রবলেম। কিষাণুদা প্লিজ। হ্যাঁ, না বিজেপির প্রতিনিধির থেকে আমার জানতে ইচ্ছা করছে যে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়ীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ী তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, সেটা কি তারা উপহাস করছে? বিদেশে ট্রিটমেন্ট তো অটল বিহারী বাজপেয়ী নিয়েছিলেন, তার কারণ রাজীব গান্ধীর ক্ষমতা হয়নি এই দেশে সেই পরিকাঠামো গড়ে তোলা। লজ্জাটা রাজীব গান্ধী, সেটা নিয়ে ক্রিটিসাইজ করুন। আপনারা আসলে এই দেশে এমন একটা দেশের মধ্যে আমরা কথা বলছি, আপনারা বাইরে গিয়ে আপনারা আনন্দ পাচ্ছেন বাইরে। আপনাদের এই সম্যক ধারণা নেই যে সাধারণ খেটে খাওয়া মানুষ বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। আপনারা খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, আপনারা শুধু লাক্সারিয়াসের শেষ করব। আমি সবাইকে ধন্যবাদ দেব। আমি সৌমিককে, সুভাষিস দাকে, কিষাণুদাকে ধন্যবাদ দেব। এটা বাস্তব। সুভাষিস থামতে হবে। যুগ যুগান্তে এটাই হয়ে এসছে যে ধনী মানুষেরা চিকিৎসার প্রয়োজনে তারা বাইরে যান। আমাদের দেখতে হবে যে মাস পিপল, সাধারণ মানুষের চিকিৎসা পরিকাঠামো উন্নতি হচ্ছে কিনা। দেখুন কোনো না সে প্রধানমন্ত্রী থাকুক, তিনি বাইরে যেতে পারে। আমি সেখানে আসবো, আমি সেখানে আসবো দাদা, আমি আসবো। ভারতের চিকিৎসা ব্যবস্থা উন্নত, আমরা এটা চাই। এটা না এটা একটা মিনিট শেষ করব। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় রাজ্য সরকারকে স্বাস্থ্যসাথী আর কেন্দ্র সরকারকে আয়ুষ্মান ভারত দিতে হয়। তার মানেটাই এটা যে মানুষ তার নিজের পয়সায় স্বাস্থ্য নিয়ে চিকিৎসা করাতে পারবেন না, তাকে সাবসিডাইজ ট্রিটমেন্ট নিতে হবে। এটা জানছে দুই সরকারই, কেউ সেটাকে অস্বীকার করতে পারে না। কাজেই স্বাস্থ্য ব্যবস্থা যে সবার কাছে অর্থমূল্যে দেওয়া সম্ভব নয়, এটা দুই সরকারই জানে। কাজেই চিৎকার করে কোনো লাভ নেই। আমরা চাই যে মানুষ যাতে দেশে উন্নত মানের চিকিৎসা পায়, এই হচ্ছে বিষয়। আর এই পশ্চিমবঙ্গে যাতে স্থিতাবস্থা আসে, যাতে ব্যালেন্স থাকে, এটা মাথায় রাখতে হবে। আজকে এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ জানাই, কিষাণুদা, সৌমিক এবং সুভাষিস দাকে। আর আপনাদেরকেও সর্বোপরি ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সঙ্গে থাকুন। নমস্কার।